হাই দেয়ার, আশা করি আপনি নিজেকে এখনো জানার, বোঝার এবং এক্সপ্লোর করার চেষ্টা করতেছেন। সো আমি এখনো করতেছি এবং করতে থাকবো। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা মূলত ফিল্ম আলাপ নিয়ে। আমি মূলত সিনেমা টিভি নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু আপনারা জানেন আমি সিনেমা বানানোর চেষ্টা করতেছি বা সিনেমা বানাবো, ফিল্ম মেকিং করবো। এবং একটা শর্ট ফিল্ম বানাইছি অলরেডি, আরও কিছু শর্ট ফিল্ম বানাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি বেসিক্যালি ফিল্ম টিম নিয়ে কথাবার্তা বলবো, আলাপ সাথে আড্ডা দেবো ফিল্ম নিয়ে। তো নাম রাখছি ফিল্ম আলাপ। এই ফিল্ম আলাপ সিরিজে বিভিন্ন ভিডিও রিভিউ করবো, যাইছি তাই করবো, কি করবো জানি না ঠিকঠাক। তো আসল কথায় আসার আগে, আসল কথা কতটুকু বলবো সেটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, অথবা টাইম লিপস করবো। ততটুকু আপনারা স্কিপ করতে পারেন। কিছু ইন্টারেস্টিং ব্যাপার, এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আমার জন্য, এই জন্য কিছু কথা বলা দরকার জন্য বলতেছি। তো মজার ব্যাপার কি জানেন, আমি হচ্ছে অনেকদিন ধরে ভাবতেছিলাম যে ভিডিও বানাবো, ফিল্ম নিয়ে কথা বলবো। সিনেমা দেখতেছি অনেকবার, দেখতেছি সিনেমা অ্যানালাইজ করতেছি, ফিল্ম স্টাডি করতেছি, ঠিক আছে। একটা সিনেমা 14 বার দেখি, হ্যাঁ, এরকম দেখতে দেখতে অবস্থা খারাপ। বাট ভিডিও বানানো হয় না, ঠিক আছে। ফিল্ম আলাপ হইতেছে না কোনোভাবেই। তো এই যে স্কিপিংটা, এই যে প্রোক্রাস্টিনেশনটা হইতেছে না, করবো করে, কেন হইতেছে না? এর মধ্যে একটা রিজন হচ্ছে কি, এই যে সুন্দর সেট আপ, ঠিক আছে, ভালো ক্যামেরা, ভালো টাইমিং, কোনো কিছু পারফেক্ট টাইম পাইতেছি না। যেমন এখন ধরেন রাত 2টা বাজে, হ্যাঁ, সিনেমা একটা দেখা শেষ করছি, এখন কথা বলতে পারছি। এখন যদি ব্যাপারটা এরকম হতো যে কালকে ভিডিও বানাবো, আর বানানো হইতো না। অথবা যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই যে মশারি দেখা যায়, পর্দা দেখা যায়, ফ্যান দেখা যায়, এভাবে ভিডিও বানানো যায় না। তো এইরকম আরো বিভিন্ন প্রবলেমের কারণে ভিডিও বানানোই হইতেছে না। তো এই জায়গা থেকে ভাবলাম যে আসলে জাস্ট বানায় ফেলা উচিত, এসব ফাইজলামি মার্কা মানে রিজন, এগুলো আসলে কিছু হয় না। সো আলটিমেটলি খুবই ভালো লাগতেছে যে ফাইনালি আমি আমার ফিল্ম আলাপ সিরিজের প্রথম ভিডিওটা রেকর্ড করতে পারতেছি। জানি না আমি এটা প্রথমে আপলোড দিব কিনা, বাট এতটুকু শিওর যে এটা আমার প্রথম রেকর্ড করা ভিডিও। তো আমার চেহারা মনে হয় দেখা যাইতেছে না ভালো করে। আসলে আমি ক্যাপ পরছি, কারণ মাথায় টাক, তো এই জন্য ক্যাপ পরে আসি, যেটা সত্য কথা। এই জন্য লাইটে পৌঁছাতে করতেছে না, ওটা আবার এটা এডিট করে দেখা যাক কিছু করা যায় কিনা। তো কাজের কথা আসে, আজকে কথা বলবো থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে। সিনেমাটা মাত্র দেখলাম আমি, আমার কাছে আসলে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে সিনেমাটা। কিছু কিওয়ার্ড বললে দরকার। একটা হচ্ছে গিয়ে সিনেমাটা বানাইছেন হচ্ছে গিয়ে আমাদের মোস্তফা সরকার ফারুকী স্যার, যিনি আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আমরা অনেকে চিনি। ওনার স্ত্রী হচ্ছেন তিশা। থার্ড পার্সন সিঙ্গুলার এই সিনেমাটাতে মূলত নায়িকা হিসেবে অভিনয় করেছেন তার এই তিশা। এবং ইন্টারেস্টিংলি এই সিনেমাটা থার্ড পার্সন সিঙ্গুলার রিলিজ হয়েছে 2009 সালে, এবং ওনারা বিয়ে করেন, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলারের সিনেমার ডিরেক্টর এবং এটার চিত্রনায়িকা বিয়ে করেন হচ্ছে পরের বছরে, 2010 সালে। তো যাই হোক, আহ, ফারুকী স্যারের কথা যদি বলি, উনি আসলে দারুণ দারুণ একজন ফিল্ম মেকার। ওনার সাথে যদি আমার কখনো দেখা হয়, আমি আসলে একটু প্রশ্ন করবো যে স্যার আমাকে একটু ফিল্ম বানানো শেখান। ফিল্ম মেকার তো হইতে চাই, ঠিক আছে, বাট কথা হলো গিয়ে আপনার সিনেমা দেখলে আমার মনে চায় যে একটা সিনেমা বানাই না। মানে ম্যাজিশিয়ানরা আসলে কি ম্যাজিক পারে, ফিল্ম মেকাররা তার চেয়ে বড় ম্যাজিক পারে, ব্যাপারটা এরকম আর কি। তো ওই জিনিসটা প্রুভ হয়, ওই ফিলিংসটা কাজ করে স্যারের সিনেমাগুলো দেখলে। তো পারভেজ স্যারের কথা বলতেছিলাম। তো ওনার আরেকটা সিনেমা শনিবার বিকেলে, এটা আমার খুব ভালো লাগে, এটা নিয়ে একদিন আলাপ করবো। বাট আচ্ছা, কথা বলতেছি থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে। এই সিনেমাটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, আমার কাছে যেটা মনে হচ্ছে পজিটিভ সেটে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে এই ধরনের সিনেমা আসলে দেখা যায় না। 2009 সালে সিনেমাটা বের হয়েছে, আজকে এখন 26 সাল, ঠিক আছে। সো 9 সাল, 19 সাল, ওটা 10 প্রায় 16-17 বছর আগের সিনেমা। সো এখনো এরকম সিনেমা আমরা দেখতেছি না, এটা খুবই স্যাডনেস একটা ব্যাপার। যদিও বাংলাদেশি সিনেমার ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ইমপ্রুভ হইতেছে আগের চেয়ে অনেক বেশি, এটা পজিটিভ দিক। বাট এই থার্ড পার্সন সিঙ্গুলার সিনেমার যে স্টাইলটা, এটা আমরা এখন দেখতে পাচ্ছি না, এটা নেগেটিভ সাইড। হোয়াট এভার, নতুন কিছু আসবে ভালো কথা। বাট থার্ড পার্সন সিঙ্গুলার যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এখানে আমরা একটা মেটাফোরিক বিষয় দেখতে পাই। মেটাফোরিক বিষয় কিরকম, এখানে আপনি দেখবেন যে মূল চরিত্রা, যার নাম থাকে রুবা। তো রুবা আসলে একটা মেন্টাল প্রবলেম থাকে, সাইকোলজিক্যাল প্রবলেম। সে তার 13 বছর বয়সের একটা ভার্সন এবং 5-6 বছরের একটা ভার্সন, অর্থাৎ সে নিজেরই ওই বয়সের চরিত্রের সাথে সে সাক্ষাৎ করে, কথা বলে। তাকে বিভিন্ন কাজে ওই চরিত্রে সে বাধা দেয়। বিশেষ করে 13 বছরের মেয়েটা মূলত বেশি বাধা দেয়, বলে এই কাজটা করো না, এটা তুমি কেন করতেছো, আমি তো চাই নাই, আমি এরকম করবো, হ্যাঁ, তুমি এরকম কেন করছো, এরকম মানে মোটিভেট করে, ডিমোটিভেট করে, কথাবার্তা বলে।
এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আরো কিছু ব্যাপার থাকে, যেমন মৃত্যুর পরে মানুষের সাথে যে সংলাপ করার যে ব্যাপারটা, এটা অনেক সিনেমা দেখা যায়। একটা মানুষ মারা গেছে, তো সে তার সাথে যে কথা বলতেছে বা সে আসতেছে, এটা কিন্তু স্বপ্নের মধ্যে না, রিয়েলিস্টিক ভাবে হইতেছে। সো এটা একটা মানে মেটাফরিক ব্যাপার থাকে, আরো অনেক মেটাফরিক ব্যাপার থাকে যে, এবং আরেকটা ব্যাপার এই যে আপনার যে অ্যাট্রাকশন কিউরিসিটিটা, নর্মালি আমরা সিনেমাতে কি দেখি, একটা ছেলে আর মেয়ের প্রতি যে সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকে, সরি ফর দ্য ওয়ার্ড, আমি এটাকে এই করবো। সো এই যে যে অ্যাট্রাকশনটা, এইটা কাজ করে তখন কি হয়, আমরা সিনেমা দেখি নর্মালি যে ওরা হচ্ছে গিয়ে মিশে যায়, ওরা একটা ঘটনা ঘটায় ফেলে, ঠিক আছে, মেলামেশা করে ফেলে। দেখা যাচ্ছে যে ওর হাজবেন্ড আছে, তাও হচ্ছে একজনের সাথে এরকম ইডিশ পিটিশ করে, ওর ওয়াইফ আছে তাও এই কাজটা করতেছে। ওর দেখা যাচ্ছে যে যার সাথে কাজটা করতেছে তার সাথে কাজ করাটা আসলে নর্মাল না, কাইন্ড অফ চিট কেন্দ্রিক, অথবা ওর সাথে ওর যায় না কাজ, তারপরে ও কাজটা করতেছে, করে ফেলে। বাট থার্ড পার্সন সিঙ্গুলারে এই ধরনের একটা কেমিস্ট্রি থাকে, মানে এই যে সেক্সুয়াল যে অ্যাট্রাকশনটা, অর্থাৎ মানে আপনার কি বলে এটাকে, যার তার সাথে মেলামেশা করার এই ব্যাপারটাতে থাকে। কিন্তু ইন্টারেস্টিংলি এই সিনেমাতে যেটা হয়, যে একই কাজটা আমি অন্য অনেক সিনেমায় খেয়াল করছি, প্যারাসাইট সিনেমাতে খেয়াল করছিলাম, এটা আমার একটু ভালো লাগছে। প্যারাসাইট সিনেমার এই জিনিসটা, যদিও প্যারাসাইট সিনেমাটা অনেক পরে আসছে, আই গেস 2019 সালে, আর এটা 2009 সালে। বাট একই রকম, এরকম আছে না, একরকম বলতে এই যে এই স্টাইলটা একরকম, যে হচ্ছে গিয়া কাছাকাছি আসে 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 কিন্তু কিছুই হয় না, দর্শক মনে করা হবে হবে, এই যে কিউরিসিটিটা, এইটা খুব বেশি জাগানো হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলারে। এবং থার্ড পার্সন সিঙ্গুলারে আসলে একটা মেয়ের গল্প দেখানো হয়, একটা মেয়ে কতটা প্রবলেম ফেস করে আমাদের সোসাইটিতে, সে শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে কি প্রবলেম ফেস করে। আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে হচ্ছে গিয়া এইখানে ও ওর মার জীবনে কিছু ঘটনা থাকে, এই জন্য ও ওর মাকে প্রচন্ড রকম ঘৃণা করে, এবং তখন আপনার কাছে মনে হবে এটা লজিক্যাল ঘৃণা করার কারণটা। বাট একটা টাইমে গিয়া যখন আমাদের রুবা চরিত্র এই একই রকম প্রবলেম ফেস করে, তখন ও ওর মাকে বলে, এবং ওর মাকে বলে, আমি স্পয়লার দিচ্ছি না, স্পয়লার ঠিক রেখে কথা বলতেছি, অনেক কিছু আমি হাইড করতেছি। তো ওর মাকে বলে যে, যে মা, আমি তোমাকে সবসময় বলছি আই হেট ইউ, আই হেট ইউ, বাট আমার কাছে এখন মনে হইতেছে যে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি, আমি আসলে ভুল ছিলাম, বা মানে ভুল ছিলাম ব্যাপারে এরকম না, মানে তুমি যেটা ফেস করছো এটা আমি ফেস করছি, এই জন্য তোমার যেই মানে এইটা ছিল ওটা আমি এখন বুঝতে পারছি যে আসলে তুমি কতটা কমপ্লিকেটেড একটা অবস্থার মধ্যে দিয়ে গেছো। সো ওটা আমার আসলে বোঝা উচিত ছিল, এইভাবে রিগ্রেট ফিল করতে থাকে রুবা, আমাদের রুবা চরিত্র। সো এরকম আর অনেক ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে। সো ভিডিওটা খুবই আজে বাজে হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, আই এম সো সরি। যাই হোক, এটাই কন্টেন্ট আপলোড করা লাগবে। সো যাই হোক, আজকে এই পর্যন্তই, আরেকদিন কথা হবে অন্য কোনো সিনেমা নিয়ে। ফিল্ম আলাপ।